এসে ঘটছে বহু খবর, গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে। দিনভর ঘটে যাওয়া সেই সমস্ত খবর নিয়ে আমি সুচেতনা শুরু করছি 15-15-5। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। এপ্রিলে রাজ্যে বিশ্ব বাণিজ্য সম্মেলন উদ্বোধনের জন্য নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ মমতার। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন, দাবি মুখ্যমন্ত্রী। বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা মমতার। এখতিয়ার বৃদ্ধি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী, ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করুক কেন্দ্র, বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে মমতার সঙ্গে সাক্ষাৎ সুব্রমণ্যম স্বামীর, মমতার পাশে থাকার বার্তা বিজেপি সাংসদের। তৃণমূলের পথে স্বামী, তৃণমূল নেত্রীর সঙ্গে সাক্ষাতে বাড়ল জল্পনা। বৃহস্পতিবার ত্রিপুরা পুরভোট, কর নিরাপত্তা, ভোট গ্রহণের প্রস্তুতি। আগরতলার সবকটি বুথই স্পর্শকাতর, জানালো রাজ্য নির্বাচন কমিশন। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি শের দিলে শুটিং করছেন পঙ্কজ ত্রিপাঠী, পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ তিনি। এবার চোখ রাখবো প্রথম 15টি খবরে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো খুব গুরুত্বপূর্ণ বিষয়, জবরদস্তি করা যাবে না। বিএসএফ আমার শত্রু নয়। বিএসএফ এর সীমান্ত বৃদ্ধির ইস্যুতে ফের একবার একই কথা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। हिंदुस्तान में फेडरल स्ट्रक्चर का एक स्ट्रक्चर है और फेडरल स्ट्रक्चर इज वेरी इंपॉर्टेंट है। हमारा देश में फेडरल स्ट्रक्चर को जबरदस्ती करना नहीं, लेकिन फेडरल स्ट्रक्चर को स्ट्रॉन्ग करने का बात है। और इसी के लिए वो बीएसएफ को ज्यादा पावर देने से, ऐसे बीएसएफ हमारा एनिमी नहीं है, हमारा ऐसा कोई एतराज नहीं है। आई रेस्पेक्ट ऑल द एजेंसीज, लेकिन इसमें लॉ एंड ऑर्डर जो स्टेट सब्जेक्ट है, लॉ एंड ऑर्डर का साथ कॉन्फ्रंटेशन होता है। আগামী বছর এপ্রিলে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতিতে শিল্পের অবস্থা খুব খারাপ। এই পরিস্থিতিতে রাজ্য কেন্দ্রের একসঙ্গে কনফারেন্স করলে তা ভালো হবে। हमारा जो बीजीबीएस होगा 20-21 अप्रैल में कलकत्ता में, और बीजीबीएस कॉन्फ्रेंस में हम प्राइम मिनिस्टर को इनवाइट किया है टू इनागुरेट द कॉन्फ्रेंस। इसी के लिए कि अभी इंडस्ट्री का हाल बहुत खराब है। दूसरी बात यह है, कोविड का सिचुएशन में इंडस्ट्री का हाल बहुत खराब है। तीसरी बात है, बहुत सारे देश आएगा कि नहीं आएगा सोचेंगे, लेकिन अगर स्टेट सेंट्रल मिलके इंडस्ट्री इज माई डेस्टिनेशन, अगर हर डिपार्टमेंट गवर्नमेंट ऑफ इंडिया का, स्टेट का एक साथ में मिलके कॉन्फ्रेंस कर सकता है, हम खाली बंगाल में नहीं और सारे राज्यों को भी कर सकता है। আমফান যশের মতো একাধিক বিপর্যয়ের ক্ষতিপূরণ বাবদ 96,655 কোটি টাকা কেন্দ্রের থেকে পাবে রাজ্য। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे अब हमारा उधर में बहुत सारे नेचुरल कैलामिटीज हुआ है, इसी के लिए अम्फन हुआ है, फोनी हुआ है, जोश हुआ है। इसमें हमको बहुत रुपया अभी मिलेगा सेंट्रल से पड़ा है, इसको बारे में हम लोगों ने बात किया है। और बहुत सारे स्कीम है, जैसा 96,655 करोड़ का माफिक रुपया हमको मिलेगा स्टेट सेंट्रल गवर्नमेंट से। और रुपया थोड़ा देने के लिए हमने बोला कि हमारा स्टेट कैसे चलेंगे अगर सेंट्रल का जो रुपया देना था और रुपया अगर रुक दिया गया तो। দিল্লি সফরে প্রথম দিন অবিজেপি শক্তিকে জোরদার করতে তৎপর ছিলেন মমতা। কীর্তি আজাদ, অশোক তানওয়ার, সুধীন্দ্র কুলকার্নি, পবন ভাইওয়ারা যোগদান তৃণমূলে। বিরোধী ঐক্যের সন্ধান মমতা। এবার মমতার পাশে থাকার কথা সরাসরি ঘোষণা করে দিলেন বিজেপির বিতর্কিত সাংসদ সুব্রমণ্যম স্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে মাস্টার স্ট্রোকটা দেন মমতা। মমতার পাশে দাঁড়িয়ে স্বামী বলেন, দলবদল করার কি প্রয়োজন, তিনি মমতার পাশেই আছেন। এমনিতেই স্বামীর সঙ্গে বিজেপির দীর্ঘদিনের সম্পর্ক কার্যত ত্বরান্বিতে ঠেকেছে। গত মাসে বিজেপির সর্বভারতীয় কর্মসমিতি থেকে সরিয়ে দেওয়া হয় রাজ্যসভার প্রবীণ সাংসদকে। তাছাড়া এর আগেও একাধিকবার প্রকাশ্যে মমতার প্রশংসা শোনা যায় স্বামীর মুখে। অক্টোবরে মমতার রোম সফরে সম্মতি না দেওয়ার কেন্দ্রকে তুলোধনা করেছিলেন তিনি। পুরভোট নিয়ে কাটছিল না জট।
19শে ডিসেম্বর আদৌ পুরভোট হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছিল। তবে বুধবার সন্ধ্যার পর প্রশ্নচিহ্ন উঠল। আগামী 19শে ডিসেম্বর পুরভোট করতে হলে বৃহস্পতিবারেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। এখনই পুরভোট নয় হাওড়ায়, পুরভোট শুধু কলকাতায়। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য। এসএসসি গ্রুপ ডি নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানে 3 সপ্তাহের জন্য স্থগিতাদেশ। বুধবার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সমস্ত নথি সিল করা খামে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 29শে নভেম্বর মামলার পরবর্তী শুনানি। বুধবার ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হলে রাজ্যের হয়ে প্রশ্ন তোলেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য চায় এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক, তবে রাজ্যের তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তে অসুবিধা কোথায়? প্রশ্ন এজির। বিচারপতি হরিশ ট্যান্ডন প্রশ্ন তোলেন, তাহলে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের সুপারিশ ছাড়া কিভাবে এতজন চাকরি পেলেন? বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, যদিও পরে সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। এদিকে নথি নিতে হাজির হন সিবিআই এর প্রতিনিধিরা। এ বিষয়ে বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চের রায়ের প্রতিলিপি একক বেঞ্চে দেখবেন বিচারপতি। পিটিশনারটা সিবিআই চেয়েছিলেন আজকে মামলা চলাকালীন প্রথমেই জজ সাহেব যখন জিজ্ঞেস করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, আপনি কি সিবিআই চাইছেন? উনি বলেছেন হ্যাঁ আমি সিবিআই চাইছি। তারপরে যখন সিবিআই অর্ডারটা স্টে হওয়ার পরে আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন না আমি সিবিআই চাই। সিবিআই তাহলে না দিলে ইনভেস্টিগেশনটা আপনি যে কোনো রিটায়ার্ড জাজকে দিন, যেটা আমাদের সিঙ্গেল বেঞ্চে আমাদের সাবমিশনটা ছিল। আমরা প্রথম থেকেই বলছিলাম আমাদের স্টেটকে তো আমরা স্টেট হয়ে অ্যাপিয়ার করেছি, আমাদেরকে কোনো অপরচুনিটি দেওয়া হয়নি, আমাকে শুধু ফাইলিং করা এফিডেভিট দিন, সেটা জজ সাহেব না দিয়ে সিবিআই দিয়েছে। সেটাই আজকে বিকাশ দা বললেন না আপনি একটা রিটায়ার্ড জাজকে দিয়ে আপনি করান। তখন জজ সাহেব বললেন আমি তো আপনাকে আগেই জিজ্ঞেস করেছিলেন আপনি কি সিবিআই চাইছেন কি রিটায়ার্ড জাজ চাইছেন? উনি বললেন সিবিআই। বলে না তাহলে আমি সোমবারে মামলা ছিল, আমাদের অ্যাডভোকেট জেনারেল বললেন সোমবারে আপনি মামলাটা রাখুন, তারপরে সোমবার অব দি 3 weeks of the stay matter will be heard on Monday, that's the 29th I think। বলা হয়েছে যা যা আপনাদের যা বলার আছে, যা যা ডকুমেন্ট আছে আপনার সিল কভার করে আমাদের অফিসার ইনচার্জ বা রেজিস্ট্রার জেনারেলকে স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দুটো জমা করবেন রেজিস্ট্রার জেনারেলের কাছে। ইন দ্য মিন টাইম সোমবারে মামলাটা হিয়ারিং হবে। প্রতিশ্রুতি রাখল রাজ্য। 2014 সালে টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত 478 জন প্রার্থী প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পেলেন। চলতি বছরের 15 ফেব্রুয়ারি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পুজোর আগে প্রাথমিক শিক্ষক পর্ষদ জানিয়েছিল 16,500 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। ইতিমধ্যে সিংহভাগ নিয়োগ সম্পূর্ণ হয়েছে। সেই শূন্য পদের মধ্যে 2014 সালে টেট উত্তীর্ণ ও প্রশিক্ষণপ্রাপ্ত 478 জন নিয়োগ পেলেন। পাশাপাশি চলতি বছরের 31শে জানুয়ারি প্রাথমিকের যে টেট পরীক্ষা নেওয়া হয় তার ফল প্রকাশে আপাতত ধীরে চলন নীতি। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 15টি খবরে। সুপ্রিম কোর্টে তৃণমূলের ভোট গ্রহণের উপর স্থগিতাদেশের আর্জি খারিজের পর বৃহস্পতিবার ত্রিপুরায় ভোট গ্রহণ শান্তিতে শেষ করতে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কমিশন সূত্রে খবর, ত্রিপুরায় 20টি থানা এলাকার 644টি বুথে হবে ভোট গ্রহণ। রাজধানী আগরতলার সবকটি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। বুথগুলির মধ্যে 274টি স্পর্শকাতর এবং 370টি বুথ অতি স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। শান্তিতে ভোট গ্রহণের লক্ষ্যে অতি স্পর্শকাতর বুথে 5 জন করে টিআরএস জওয়ান মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্ট্রং রুমের নজরদারিতে থাকবে সিআরপিএফ টিম, থাকছে কেন্দ্রীয় বাহিনী। আগরতলা পুর নিগম এলাকায় মোতায়েন করা হচ্ছে সিআরপিএফ এর অতিরিক্ত 15টি টিম। কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও কৃষি আইন প্রত্যাহার প্রস্তাব পাশ। এরপর সংসদে কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করা হবে। আগামী 29শে নভেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই এই বিল পেশের সম্ভাবনা, অর্থাৎ 3 কৃষি আইন প্রত্যাহারের পথে আরও এক ধাপ এগোলো কেন্দ্র। গত 19শে নভেম্বর কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ধর্নার বর্ষপূর্তি উপলক্ষে দিল্লির সীমানার উদ্দেশ্যে রওনা কৃষকদের। পাঞ্জাবের বিভিন্ন গ্রাম থেকে ট্রাক্টর নিয়ে বহু কৃষক দিল্লিগামী। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের ধর্নার বর্ষপূর্তি 26শে নভেম্বর। তাদের এই আন্দোলন জয় ছিনিয়ে এনেছে। 3 কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করতে বাধ্য হয়েছেন মোদী। তাই ধর্নার বর্ষপূর্তি পালনে উদ্যোগী কৃষকেরা। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সাড়া দিচ্ছেন বহু কৃষক।
বাড়ির পাইপ থেকে বেরিয়ে এলো থরে থরে টাকা। ঘটনা কর্ণাটকের কালাবুরাগির। পিডব্লিউডির এক জুনিয়র ইঞ্জিনিয়ারের বাড়িতে রেড চালিয়েছিল এসিবি। রেড চলাকালীন বাড়ির পাইপ খুলতেই বেরিয়ে এলো 5 লক্ষ টাকা। এছাড়াও বাড়ির অন্যান্য অংশ থেকে 35 লক্ষ টাকা পাওয়া গেছে। শুধু তাই নয়, তার সম্পত্তির পরিমাণও ভালোই, যদিও বেতন অবশ্য ততটা নয়, অর্থাৎ তার টাকা বা সম্পত্তি আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। নিশ্চিত খবর পেয়ে মহেশ মেঘান্নানাবারের নেতৃত্বে অ্যান্টি কারাপশন ব্যুরোর একটি দল বুধবার হানা দেয় সান্থানা গৌড়া নামে ওই ইঞ্জিনিয়ারের বাড়িতে। সেখানে গিয়ে ওই পরিমাণ টাকার পাশাপাশি এসিবির সদস্যরা খুঁজে পান গৌড়ার সম্পত্তির কাগজও। যে বাড়িতে রেড চলে সেটি ছাড়াও তার আরও 4টি বাড়ির প্লট আছে। তার সম্পত্তির মূল্য এখনও নির্ধারণ করা যায়নি। কোভিডের মৃত্যুতে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। ক্ষতিপূরণ দেওয়ার কাজ কতদূর এগিয়েছে তা জানতে রিপোর্ট তলব করা হলো। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে অনুসন্ধান কমিটি তৈরির জন্য গুজরাট সরকারকে ভর্ৎসনা করল শীর্ষ আদালত। কোভিডের কারণে মৃত্যুতে অনেক পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন। সেসব পরিবারের পাশে দাঁড়াতে পরিবার পিছু 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই কাজ কতদূর এগিয়েছে তা জানতে চায় সুপ্রিম কোর্ট। সংক্রমণে মৃত্যুর জেরে কতগুলি ক্ষতিগ্রস্ত পরিবারকে টাকা দেওয়া হয়েছে তা নিয়ে রাজ্যগুলি থেকে অবিলম্বে তথ্য চাওয়ার নির্দেশ দেওয়া হলো কেন্দ্রকে। ক্ষতিপূরণ দেওয়া নিয়ে পরিবারগুলির অভিযোগ শুনতে রাজ্যের তৈরি কমিটির কাজের অগ্রগতির রিপোর্টও চাওয়া হয়েছে। যদিও গুজরাতে কোভিড মৃত্যু সংক্রান্ত অনুসন্ধান কমিটি তৈরিতে ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত। চীনের বিরুদ্ধে যত রকম কূটনৈতিক পদক্ষেপ করা যায় সবই করে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এবার মার্কিন সরকারের বহুল প্রচারিত ভার্চুয়াল সামিটে চীনকে আমন্ত্রণই জানানো হলো না, যদিও আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে তাইওয়ান। আর এই সামিটের বিষয় হচ্ছে গণতন্ত্র। প্রেসিডেন্ট বাইডেন তার প্রচার অভিযানে এই সম্মেলনকে প্রাধান্য দিয়েছেন বারবার। গণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক সরকারের মধ্যে সংগ্রামকে তুলে ধরাই তার বিদেশ নীতির অন্যতম প্রধান অঙ্গ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আলোচ্য বিষয়বস্তু এবং আমন্ত্রিতের তালিকায় চীনকে বাদ দেওয়ায় এটা স্পষ্ট যে এই ভার্চুয়াল সামিটে বেজিংয়ের বিরুদ্ধে জোরালো সওয়াল উঠবে। যদিও 110টি দেশের তালিকায় বাদ পড়েছে রাশিয়াও, তবে বন্ধু ভারতকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে। ডিসেম্বরের 9 ও 10 তারিখ অনুষ্ঠিত হতে চলেছে এই ভার্চুয়াল সামিট। টি-20 সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ ভারতের। এবার আজিঙ্ক রাহানেদের পাখির চোখ কিউইদের বিরুদ্ধে 2 ম্যাচে টেস্ট সিরিজ জয়। বৃহস্পতিবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামছে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি সহ একাধিক প্রথম একাদশের ক্রিকেটারের অনুপস্থিতি। অধিনায়ক আজিঙ্ক রাহানে ও কোচ রাহুল দ্রাবিড়ের কাছে কানপুরের প্রথম টেস্ট জেতাটা তাই একটা বাড়তি চ্যালেঞ্জ। কানপুর টেস্টে অভিষেক হচ্ছে শ্রেয়াস আইয়ারের, জানিয়ে দিয়েছেন আজিঙ্ক রাহানে। শুরু হয়ে গেছে আইএসএলে প্রথম ডার্বির কাউন্টডাউন। ডার্বির শতবর্ষে আগামী শনিবার গোয়ায় তিলক ময়দানে মুখোমুখি হচ্ছে এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। ইতিমধ্যেই ডার্বি জয়ের মহড়া শুরু করে দিয়েছেন কোচ মানালো দিয়াজ ও আন্তোনিও লোপেস হাবাস। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 4-2 গোলে জয় পেয়েছে মোহনবাগান। অন্যদিকে জামশেদপুর এফসির বিরুদ্ধে 1-1 গোলে ড্র করেছে ইস্টবেঙ্গল। কিন্তু এই দুই শিবিরের কোচরাই রক্ষণ থেকে আক্রমণ ভাগে বেশ কিছু ত্রুটি খুঁজে পেয়েছেন। প্রথম ম্যাচে এগিয়ে থেকেও রক্ষণের ভুলে 2 গোল হজম করতে হয়েছে মোহনবাগানকে। বিপক্ষের আক্রমণের সময় রক্ষণে প্রীতম কোটাল, সুমিত রাহি, সুভাশিস বসুদের মধ্যে অনেকটাই দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। ডার্বি ম্যাচে পুনরায় যাতে একই ভুল না হয় অনুশীলনের সেই দিকেই বেশি নজর দিচ্ছেন হাবাস। অন্যদিকে লাল হলুদ শিবিরের কোচ থেকে বিদেশি ফুটবলাররা সবাই নতুন, তবে ডার্বির উন্মাদনা সবাই জানে। প্রথম ম্যাচের পরেই লাল হলুদ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিভিন্ন ডার্বি ম্যাচের ভিডিও দেখানো হয়েছে বলে খবর। জামশেদপুর এফসির বিরুদ্ধে ড্র ভুলে শনিবাসরীয় ডার্বি ম্যাচের প্রস্তুতিতে এখন জোর দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ মানালো দিয়াজ। জয় দিয়ে আইএফএ শিল্ডে অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন রিয়াল কাশ্মীর। ইন্ডিয়ান অ্যারোজকে 3-0 গোলে হারালো রিয়াল কাশ্মীর। ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে প্রথমার্ধে 2 গোলে এগিয়ে যায় গতবারের শিল্ড চ্যাম্পিয়নরা। 18 মিনিটে প্রথম গোলটি করে ফান গঞ্জালেস।
23 মিনিটে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন প্রাতেশ শিরোদকার। দ্বিতীয়ার্ধে রিয়াল কাশ্মীরের হয়ে 87 মিনিটে শেষ গোলটি করেন থই সিং। ফেডারেশনে শিক্ষানবিশ ইন্ডিয়ান অ্যারোজের ফুটবলাররা কোনো গোল করতে না পারলেও বেশ কয়েকজন ফুটবলার ম্যাচে নজর কাড়েন। টোকিও অলিম্পিকে পদক জয়ের পর 3টি প্রতিযোগিতায় নেমেছিলেন পিভি সিন্ধু, কোনোটাতেই চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। বুধবার ইন্দোনেশিয়া ওপেনের জাপানের অয় ওরির বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচে জয় পেলেন সিন্ধু। জাপানি প্রতিযোগীর বিরুদ্ধে 17-21 ও 21-17 গেমে জয় পেলেন তিনি। 1 ঘন্টা 10 মিনিটের লড়াইয়ে ওরির বিরুদ্ধে বারবার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় ভারতীয় ব্যাডমিন্টন তারকাকে। এই জয়ের ফলে ইন্দোনেশিয়া ওপেনে পরের রাউন্ডে পৌঁছে গেলেন অলিম্পিকে দুবারের পদকজয়ী সিন্ধু। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 5টি খবরে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। সদ্যই সৃজিতের নতুন হিন্দি ছবি শের দিলের শুটিং শুরু করেছেন মির্জাপুর ওয়েব সিরিজের কলিন ভাইয়া ওরফে পঙ্কজ ত্রিপাঠী। ছবিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নীরজ কবি এবং শাইনি গুপ্তা। সদ্যই একটি ইন্টারভিউতে পঙ্কজ ত্রিপাঠী জানিয়েছেন, নতুন করে পরিচয় করানোর কোনো প্রয়োজন নেই। সৃজিত একজন দুর্দান্ত পরিচালক, তার কাজই সেই কথা বলে দেয়। পঙ্কজকে যখন সৃজিত শের দিলে কাজের অফার দিয়েছিলেন, সেই সুযোগ লুফে নিয়েছিলেন তিনি। অভিনেতা জানাচ্ছেন, ছবিটির গল্প নিজেই আসলে একটি চরিত্র। এমন অসামান্য একটি চিত্রনাট্য লেখার জন্য সৃজিতকে ফুল মার্কস দিচ্ছেন অভিনেতা। চিত্রনাট্যই ছবির সাফল্যের মূল চাবিকাঠি, এমনটাই বলছেন পঙ্কজ ত্রিপাঠী। তাকে নিয়ে কথা বলতে গিয়ে শ্রদ্ধায় মাথা নিচু করে ফেলেছেন সৃজিত। এই মুহূর্তে বলিউডের অন্যতম সেরা অভিনেতাকে ছবিতে কাস্টিং করেই অর্ধেক যুদ্ধ জয় করে ফেলেছেন তিনি। ক্যামেরার সামনে পঙ্কজ ত্রিপাঠী প্রতি মুহূর্তেই নতুন কিছু করার চেষ্টা করে যান। তার মতো অভিনেতার সঙ্গে কাজ করা যে কোনো পরিচালকের কাছে বড় প্রাপ্তি, এমনটাই জানাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়। সদ্যই মুক্তি পেয়েছে শাহিদ কাপুর অভিনীত জার্সি ট্রেলার। ছবিতে ক্রিকেটার অর্জুনের ভূমিকায় দেখা যাবে শাহিদকে। কোচের চরিত্রে রয়েছে তার বাবা পঙ্কজ কাপুর। অবশ্য শহীদ পঙ্কজের এটা মোটেও প্রথম কাজ নয়। এর আগে মৌসম এবং শানদার ছবিতেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রিয়েল লাইফ এই বাপ বেটা। তবে জার্সির শুটিং করতে গিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে শহীদের। ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে সেই গল্পই শোনালেন শাহিদ কাপুর। তিনি জানিয়েছেন, বাবার সঙ্গে তার প্রথম দিনের শুটিংয়ে পঙ্কজ কাপুরের অভিনয় দক্ষতা দেখে তাজ্জব বনে গিয়েছিলেন পরিচালক গৌতম তিন্নারুরি। খানিকটা ভয় পেয়ে শাহিদকে আলাদা করে ডেকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, পঙ্কজ স্যারের অ্যাক্টিং লেভেলের তিনি ম্যাচ করতে পারবেন তো? কারণ উনি দুর্দান্ত অভিনয় করছেন। পরিচালককে মুখে কিছু না বললেও সেদিন পঙ্কজ কাপুরের অভিনয় দেখে খানিকটা ঘাবড়ে গিয়েছিলেন শাহিদও। তবে ভয় পাননি তিনি, শুধুমাত্র ক্যামেরার সামনে নিজের সেরাটুকুই দিতে চেয়েছিলেন। শাহিদের মতে, তার বাবার মতো একজন অভিনেতার সঙ্গে কাজ করাটাই একটা দুর্লভ অভিজ্ঞতা। তার থেকে প্রতি মুহূর্তে শেখেন তিনি। এর আগেও ইরফান খান, তব্বু, কে মেননদের মতো বলিষ্ঠ অভিনেতাদের সঙ্গেও অভিনয়ের সুযোগ পেয়েছেন শাহিদ কাপুর। সকলের কাজ দেখে সবসময় ভালো অভিনয়টাই শিখতে চেয়েছেন অভিনেতা। 15-15-5 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।